হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। ঘোষ কম্পিউটার একাডেমি তোমাদেরকে প্রতিনিয়ত সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো দিয়ে আসছে। সে নতুন সিলেবাস, ওল্ড সিলেবাস উভয় ক্ষেত্রে সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমাদের মেন পেজে ভিজিট করলে পেয়ে যাবে। যারা নতুন, যারা এই ভিডিওটি ফার্স্ট দেখছো, তাদের প্রত্যেককে বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করো। সেখান থেকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট পেয়ে যাবে। এবং অবশ্যই যদি ডেসক্রিপশন বক্সে ক্লিক না করে থাকো, অবশ্যই চ্যানেলের মেন পেজে যাও, সেখান থেকে ভিডিওস পাবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ইউনিট 1, ইউনিট 2 ধরে ধরে সেমিস্টার 1, 2 এবং কি ওল্ড সিলেবাসের টেস্ট পেপার সলভ সমস্ত কিছু কিন্তু এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করে নেবে। তো আমরা কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা গৃহপালের বইটা ফলো করছি, তোমরা সবাই জানো। আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ইউনিট 3 শুরু করে দিয়েছি, যেখান থেকে আমাদের কিন্তু অধ্যায় 7 হয়ে গেছে। অধ্যায় 7-এর ভিডিও তোমরা কিন্তু আমাদের এখান ভিডিও থেকে 5 নম্বর অবধি পেয়ে যাবে। এবং ইউনিট 3-এর 6 নম্বর ক্লাস থেকে আমরা হচ্ছে চ্যাপ্টার 8 শুরু করেছি, যেখান থেকে আমাদের একটা ক্লাস হয়েছে। দেখবে তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝে যাবে কোথায় কোন ভিডিওগুলো আছে। আর আজকে আমাদের ইউনিট 3-এর 8 নম্বর অধ্যায় 2 নম্বর পার্ট হবে। ঠিক আছে, মোদ্দা কথা আজকে আমাদের হচ্ছে ডে 7 নম্বর ক্লাস হবে ইউনিট 3-এর, এবং চ্যাপ্টার 8-এর হবে হচ্ছে গিয়ে কী হবে 2 নম্বর পার্ট। ওকে, তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে কি দেখেছিলাম, সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইমের কোন কোন ধরনের সাইবার ক্রাইম আমাদের হয়ে থাকে, এবং হ্যাকিং, এভসড্রপিং, ফিশিং, ফ্রড ইমেজ, এগুলো। তো কেন সাইবার ক্রাইম আমাদের হচ্ছে আমরা এগুলো দেখেছিলাম। সাইবার ক্রাইম কত রকমের হয়ে থাকে, ব্যক্তির বিরুদ্ধে হয়, সম্পত্তির বিরুদ্ধে হয়, সংস্থার বিরুদ্ধে হয়। তারপর দেখেছিলাম সাইবার টেরোরিজম, টিকা লেখো, ওয়েব জ্যাকিং কি, এগুলো খুব ভালো মতো বুঝে গিয়েছিলাম। আর দেখেছিলাম কি হ্যাকিং, হ্যাকিং কি, হ্যাকার বলতে কী বোঝো, হ্যাকারের সম্পূর্ণ নাম কি, হ্যাকার কত রকমের হয়, ছবি দেখে বলেছিলাম ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে হ্যাট। ঠিক আছে, তো আজকে আমরা দেখব হচ্ছে ইভসড্রপিং কি। ঠিক আছে, ইভসড্রপিং জিনিসটা কি। সবগুলোই হলো এক ধরনের হ্যাকিং, সবগুলোই এক ধরনের সাইবার ক্রাইম। ইভসড্রপিং হচ্ছে বাংলা অর্থ আড়ি পাতা, দুজন কলারের মাঝে ফোন ট্যাপ করা, আড়ি পাতা, এটাই হচ্ছে ইভসড্রপিং। এই আড়ি পাতার ফলে কি হয়, তোমাদের কিন্তু তথ্য কোথাও লিক হয়ে যাচ্ছে, আবার কি হয় ডেটা আদান প্রদানে বাধা দেওয়া হয়, এটা হলো ইভসড্রপিং। দেখো কি বলেছে এখানে, ইভসড্রপিং হলো একটি গোপন ইলেকট্রনিক আক্রমণ, যেখানে আক্রমণকারী কোনো সম্মতি ছাড়াই একটি নেটওয়ার্কে ঢুকে গোপনে দুই পক্ষের কথোপকথন শোনে, ভালো করে বোঝো, অথবা তাদের মধ্যে যোগাযোগকে বাধা দেয়। তাহলে ইভসড্রপিং এটি দুটি উপায়ের মধ্যে, প্রথমটি হলো সরাসরি ডিজিটাল ভয়েস বা অ্যানালগ ভয়েস শোনা। দ্বিতীয়টি কী হচ্ছে, যখন হ্যাকার দুটি ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করে তখন সেটা হতে বাধা দেয়, ডেটা মুছে দেয় অথবা পরিবর্তন করে দেয়, যাকে আবার স্নিফিং বা স্নুপিংও বলা হয়। ব্যাপারটা হচ্ছে যখন কেউ ফোনে কথা বলে ওটাকে, তখন যে সিগন্যালটা কাজ করে তাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। ওকে, এবার কেউ যদি ফোনে আড়ি পাতে তখন সেই তথ্যটা লিক হয়ে যায়। ওকে, আবার আমি যদি তোমাকে কোনো মেসেজ করি, কেউ যদি আমাদের ট্যাপ করে, সে চাইলে কিন্তু ওই মেসেজটাকে বাধা দিতে পারে। আমি করলাম মেসেজ, দেখাচ্ছে সেন্ড, বাট তুমি মেসেজটা পাচ্ছ না। আবার কি হয়, আমি মেসেজ টাইপ করেছি একটা, সে আবার মেসেজটা চেঞ্জ করে দিল। এটা হচ্ছে এই যে কাজটা, একে বলা হয় স্নিফিং বা সুপিং। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, যদি তোমার নোটস খেয়াল করো, আমি ওদেরকে নোটসে এটা লিখেছিলাম ইভসড্রপিং জিনিসটাকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, একবার আমি বলে দিচ্ছি, ইভসড্রপিং হলো এক ধরনের হ্যাকিং, যেখানে হ্যাকার বিনা অনুমতিতে একটি নেটওয়ার্কে ঢুকে দুই পক্ষের কথোপকথন শোনে অথবা তাদের যোগাযোগকে বাধা দেয়। যেমন কি দুটি ডিভাইসের মধ্যে ডেটা সেট না হওয়া পর্যন্ত ডেটা মুছে দেওয়া, পরিবর্তন করা ইত্যাদি। ওকে, এবার ইভসড্রপিং আবার কতগুলি ভাগ আছে। কী কী ভাগ আছে? নেটওয়ার্ক ইভসড্রপিং, ওয়্যারলেস ইভসড্রপিং, ফোন ট্যাপিং, ফিজিক্যাল ইভসড্রপিং। দেখে নাও বইয়ে কী আছে। এবার দেখে নেটওয়ার্ক ইভসড্রপিং। দেখো, আমাদের জানতে হবে ডিটেলসে, আমি বারবার বলে থাকি, তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4 সব কিছু তোমাদের নতুন যে সিলেবাস করেছে তোমাদের জানতে হবে অনেক। সেখান থেকে প্রশ্ন খুব অল্প পরিমাণ থাকবে, তো তোমার নোটস করে কমন নিয়ে হয়তো কোনো লাভই হবে না। ঠিক আছে, কারণ সেমিস্টার 1, 2 এর প্রশ্ন কিন্তু স্কুল থেকে করছে, অনেকে
কমেন্ট করছো স্যার সাজেশান দিন। আমার সাজেশান সেমিস্টার 1-2 কাজে আসবে না, কারণ সেমিস্টার 1-2 স্কুল বানাচ্ছে, কোন স্কুলের টিচার কী রকম মাইন্ডসেট নিয়ে প্রশ্ন বানাচ্ছে তার কোনো ধারণা এখনো অবধি হয়নি। আর এটা নতুন সিলেবাস, আমি যেটুকু বলতে পারি তোমাদেরকে ভালো মতো আমি চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিতে পারি, যে তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে। আর তোমরা তো অনলাইনে সমস্ত ভিডিও আছে, যখন ইচ্ছা প্লে করবে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি নেটওয়ার্ক ইভসড্রপিং, দুটি ব্যক্তি বা সংস্থার নেটওয়ার্ক সিস্টেম তাদের অনুমতি ছাড়াই ঢুকে তাদের বিভিন্ন তথ্যকে অ্যাক্সেস করাকে নেটওয়ার্ক ইভসড্রপিং বলে, বুঝে গেলে। আচ্ছা, এবার কি ওয়্যারলেস ইভসড্রপিং কোনটা, মানে ওয়্যারলেস যেখানে তার থাকবে না, এই ধরনের ইভসড্রপিংয়ে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি ডিভাইসের মাধ্যমে সিস্টেমে ঢুকে ডেটাকে অ্যাক্সেস করে। ভালো কি বুঝতে পারলে, ওয়াইফাই দিয়ে ঢুকে যাচ্ছে, ব্লুটুথ দিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে ডিভাইসগুলি ওয়্যারলেস হয়, মানে বুঝতে পারলে, এটা হচ্ছে ওয়্যারলেস ইভসড্রপিং। আর ফোন ট্যাপিং কোনটা, আমরা ফোন ট্র্যাকিং খুবই একটা পরিচিত নাম, সবাই জানি, এটাকে হচ্ছে ট্র্যাক করতে ইউজ করা হয় কী কথাবার্তা হচ্ছে। এটি খুবই পরিচিত, যখন দুটি ব্যক্তির মধ্যে কথোপকথন হয় তখন ফোন ট্যাপিংয়ের মাধ্যমে মোবাইল এবং ল্যান্ডফোনে কথোপকথন গোপনে শোনা যায়, এটা হলো ফোন ট্যাপিং। আর ফিজিক্যাল ইভসড্রপিং কোনটা, ফিজিক্যাল ইভসড্রপিং বলতে বোঝায় যখন আক্রমণকারী গোপনে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর নজর রাখে, তখন তাদের বলা হয় ফিজিক্যাল ইভসড্রপিং। মানে তুমি ফিজিক্যালি কী কাজ করছো, কোনো ফোন ঠোনে না, ওটা হচ্ছে ফিজিক্যাল ইভসড্রপিং। যেমন দেখো, এটিএম কাউন্টারে আমাদের হাতে সঞ্চালন দেখে এটিএম কার্ডে পিন চুরি, তুমি কি টাইপ করছো, নাম্বার দেখলো না, তোমার হাতের কাজ দেখেই বুঝে গেল যে তুমি কি পিন টাইপ করছো। গোপন ক্যামেরার সাহায্যে কোনো মিটিং বা কার্যকলাপ রেকর্ডিং, এটা হচ্ছে ফিজিক্যাল ইভসড্রপিং, বুঝতে পারলে। নেটওয়ার্ক কোনটা, ওয়্যারলেস কোনটা, ফোন ট্যাপিং কি, আর ফিজিক্যাল ইভসড্রপিং কি, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার এখান থেকে দেখতে হবে ইভসড্রপিং আক্রমণের কাজ, কেন ইভসড্রপিং করা হয়, তথ্য সংগ্রহ করা হয়, অ্যাক্সেস অর্জন মানে হচ্ছে তোমার ডিভাইসটাকে আমি আমার হাতে নিয়ে নিলাম। আক্রমণের প্রকার, একবার অ্যাক্সেস পাওয়া গেলে সেই নেটওয়ার্ক সিস্টেমকে অ্যানালাইসিস করে আক্রমণকারীরা আক্রমণের প্রকার করতে পারে, মানে নির্ধারণ করতে পারে। ডেটা কালেকশন করা হচ্ছে, বিশ্লেষণ এবং ধ্বংস করা হচ্ছে, এগুলো হচ্ছে ইভসড্রপিংয়ের কাজ। এবার ইভসড্রপিং থেকে রক্ষা পাওয়ার সতর্কতা, আমরা কি করে ইভসড্রপিং থেকে রক্ষা পেতে পারি। দেখি নোটসও আমি ট্রাই করেছি, নোটসটা লেখাইনি, বলছিলাম বই থেকে পড়ে নিতে। আমরা কি করে আমাদের ডিভাইসকে সেফ রাখতে পারি, কি করে আমরা ইভসড্রপিং থেকে রক্ষা পেতে পারি, কী করে পেতে পারি, যেমন দেখো সবই আমাদের জানা আছে, আমরা একটু কনসাস হই তবে কিন্তু আমরা এই ইভসড্রপিংটাকে রুখতে পারি। কী কী বলেছে বইয়ে, প্রথমেই আমাদের আশেপাশের পরিবেশকে কোনো অনধিকার প্রবেশমুক্ত করতে হবে, যাতে কেউ আমাদের পরিবেশে মানে বাইরে কোনো লোক ঢুকতে না পারে। আমাদের ব্যক্তিগত কোনো তথ্য কার সাথে শেয়ার করব তা সঠিকভাবে বুঝতে হবে, সব তথ্য সবাইকে দেব না। নাম্বার 2, সর্বদা এনক্রিপ্টেড কমিউনিকেশান চ্যানেল ব্যবহার করা উচিত, যাতে তৃতীয় পক্ষের কোনো এন্ট্রি না থাকে, যেমন পাবলিক ওয়াইফাই, পাবলিক টেলিফোন ইত্যাদি ইউজ না করা। আমরা যেখানে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই ইউজ করে নিচ্ছি, ওই সমস্ত ওয়াইফাই ইউজ না করাই ভালো। দেখবে তোমাদের রেল স্টেশনে ফ্রিতে ওয়াইফাই দেয়, ওগুলো ওয়াইফাই ইউজ না করাই ভালো, কারণ এই পাবলিক ওয়াইফাই দিয়ে কিন্তু হ্যাকিংটা অনেক বেশি পরিমাণে হতে পারে। 3 নম্বর, আমাদের নেটওয়ার্কে পাসওয়ার্ড ছাড়া একে সুরক্ষা ব্যবস্থা রাখা উচিত, যেমন ওটিপি, এখন বেশিরভাগ ক্ষেত্রে ওটিপি লাগে, ওটিপি দিয়ে যাতে তোমরা মানে ওটিপি দিয়ে রাখো, বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অনেকেই জানো ফেসবুকে আমরা ইউজ করে থাকি, এইভাবে কিন্তু আমরা সুরক্ষা দিতে পারি। 4 নম্বর, আমাদের কম্পিউটার সিস্টেম ব্যবহৃত সফটওয়্যারগুলিকে আপডেট করতে হবে। আচ্ছা, আপডেট বা আপটুডেট মানে কি, সবাই জানো আপডেট মানে হচ্ছে আজকের দিন অবধি ওই সফটওয়্যার, যখন আমরা সফটওয়্যারটা বা অ্যাপটা ডাউনলোড করি তখন তো কিছু কিছু ফিচার্স আমাদের মধ্যে থাকে। এবার সফটওয়্যার কোম্পানি বা অ্যাপগুলো কী করে, ওদের মধ্যে কিছু নতুন ফিচার্স নিয়ে আসে, এমন ফিচার্স নিয়ে আসে তুমি কিছু স্টাইল পেতে পারো নতুন, বা আরও বেশি সিকিউরিটি পেতে পারো, ওই জন্য তোমাদের কিন্তু আপডেট করতে হয়। আপডেট করা মানে ওই সফটওয়্যারের মধ্যে নতুন নতুন ফিচার্সকে ডাউনলোড করে ও নিজেই অ্যাড করে নেয়, এটা হলো আপডেট, ঠিক আছে। আপডেট করলে কিন্তু ইউটিউবকে আমরা রুখতে পারি। 5 নম্বর কী হচ্ছে, শক্তিশালী অ্যান্টিভাইরাস অবশ্যই আমাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করতে হবে, অ্যান্টিভাইরাসটা ইউজ করতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের ইভসড্রপিং থেকে রক্ষা পাওয়ার উপায়, বুঝতে পারলে। এবার দেখবো আমরা ফিশিং জিনিসটা কি, ফিশিং বা ইমেল জালিয়াতি। দেখো, ফিশিং নামটা শুনলে কিন্তু আমাদের মাথায় আসছে ফিশ মানে মাছ। যদি তুমি বইয়ের ছবিটা খেয়াল করে দেখো, একটা হ্যাকার, বড়শি ফেলেছে, টোপ ফেলেছে অন্যের কম্পিউটারে ইমেলের মাধ্যমে। মানে কি হচ্ছে, আমি বড়শি ফেললাম, টোপ দেওয়া আছে,
যে মাছটা গিলবে সেই মরবে, এটা হলো ফিশিং। মানে হচ্ছে সে তোমাকে কি করবে, মাঝে মাঝে মেসেজ করবে, লিঙ্ক পাঠাবে, তুমি একটা ক্লিক করবে না, দুটো ক্লিক করবে না, ইগনোর করবে। যখন 10-12টা পাঠাবে তখন ভাববে যে না একবার আমি ক্লিক করে দেখি, এতবার আসছে এটা হয়তো সিকিওর হতেও পারে। ঠিক আছে, যেই ক্লিক করলে তুমি ফাঁসে গেলে। ঠিক আছে, মানে তু ফাঁস গেয়া। আচ্ছা, যাই হোক, ফিশিং হলো একটি সাইবার ক্রাইম যেখানে অবৈধ একটি বিশ্বাসযোগ্য উৎস থেকে ইমেল, মেসেজ, লিঙ্ক পাঠিয়ে অথবা টেলিফোনে বার্তার মাধ্যমে আমাদের পরিচিত হিসাবে নিজেকে জাহির করে আমাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি জেনে নেওয়ার প্রচেষ্টা করে। মধ্যে কথা, তোমাকে আমাদের মাঝে মাঝে ফোন আসে, আমি এই ব্যাংক, স্টেট ব্যাংক থেকে বলছি, স্টেট ব্যাংক আমাদের সবাই মানে পরিচিত ব্যাংক, বলছি আপনার অ্যাকাউন্ট তো এখানে আছে, আপনার কিছু টাকা পয়সা লেনদেন করতে পারছেন না, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি ওটিপি দিন, আপনার ডেবিট কার্ড নাম্বার দিন। এইভাবে ফোন করবে, বারবার ফোন করতে করতে তুমি কিন্তু অবশ্যই একটা ফোনে রিপ্লাই দিয়ে দিবে। এটা হলো ফিশিং। বা তোমাকে বারবার মেল পাঠাচ্ছে ব্যাংক থেকে, বা কারোর নাম করে পাঠাচ্ছে, এইভাবে কিন্তু তোমাকে টোপ দিচ্ছে, যেই টোপ গিললে আমরা ফেসে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো ফিশিং। আচ্ছা, ফিশিং নোটসও তাই লেখানো আছে, একই জিনিস বারবার বলে দেখে কি লিখেছি। ইহা হলো এক ধরনের সাইবার ক্রাইম যেখানে অবৈধ চক্র একটি বিশ্বাসযোগ্য উৎস থেকে ইমেল, মেসেজ, লিঙ্ক, টেলিফোন কলিং এর মাধ্যমে আমাদের পরিচিত হিসাবে জাহির করে ব্যক্তিগত ব্যাংকিং কার্ড, পাসওয়ার্ড, ওটিপি জেনে নেওয়ার চেষ্টা করে। এটা ফিশিং। ফিশিং ক ধরনের হয়? 5 ধরনের হয়। কী কী হয়? স্পেয়ার ফিশিং অ্যাটাক, হোয়ালিং ফিশিং অ্যাটাক, ফিশিং অ্যাটাক, স্মিশিং ফিশিং অ্যাটাক, ইমেল ফিশিং অ্যাটাক আর ইমেল ফ্রড। আচ্ছা, এগুলো সব ফিশিংয়ের ভাগ। এবার আমাদের ভাগগুলো সবাই জানতে হবে। ফিশিংয়ের অ্যাটাকগুলো কয় প্রকার? 5 প্রকার। আমরা নামগুলো দেখে নিলাম, আরেকবার বলছি। স্পেয়ার ফিশিং, হোয়ালিং ফিশিং, ফিশিং, স্মিশিং ফিশিং আর ইমেল ফিশিং। ব্যাপারটা কি একবার আমরা দেখে নিই। আচ্ছা, খুব ভালো মতো বইটা পড়তে হবে। বই তোমরাও পড়ছো, বই আমিও পড়ছি। আমি পড়লে কি সুবিধা হচ্ছে, তোমাদের কাছে তোমাদের অনলাইন স্যার তোমাদেরকে পড়াচ্ছে। যখন নিজেরা পড়লে হয়তো কোনো লাইন বুঝতে নাও পড়তে পারো, আমি পড়ালে কিন্তু আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। অনেকে আবার কমেন্ট করে থাকো, স্যার আপনি খালি রিডিং পড়াচ্ছেন। হ্যাঁ, আমি রিডিংই পড়াচ্ছি। এই রিডিংটা হয়তো আমি না পড়ালে তোমাদের পড়া হতো না। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি রিডিং পড়িয়ে তোমাদেরকে কিছু হলেও শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো রিডিং পড়ার মধ্যে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এই প্রকার ফিশিং, স্পেয়ার ফিশিং, এই প্রকার ফিশিংয়ে হ্যাকার যে কোনো একটি সংস্থা বা কোনো বিশেষ ব্যক্তিকে টার্গেট করে। ভালো করে বোঝো, যে সংস্থা বা ব্যক্তিকে টার্গেট করে তার সম্পর্কে সমস্ত তথ্য এরা জোগাড় করে এবং সেই ব্যক্তি বা সংস্থা কিছু বিশ্বস্ত তথ্য শেয়ার করে যাতে তার ওই হ্যাকারের সম্পর্কে বিশ্বাস উৎপাদন হয়, তারপর সেই ব্যক্তি বা সংস্থাকে অ্যাটাক করতে সুবিধা হয়। প্রথমে কাউকে টার্গেট করা হলো, আমি ওকে হ্যাক করব, ও ডেটা লাগবে, ওর সম্পর্কে কিছু আমি তথ্য জোগাড় করে নিলাম, তারপর ফোন লাগালাম, তোমার নাম এই, তো বাবার নাম অমুক, তোমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাস বিশ্বাস করে ফেললাম। বুঝে গেলে? এবার দেখি হোয়ালিং ফিশিং। হোয়ালিং ফিশিংটা কি? মানে ওয়েলিং ফিশিং। এটি একটা স্পিয়ার ফিশিংয়ের মতোই, কিন্তু এখানে কোনো কোম্পানি হাই প্রোফাইল ব্যক্তির উপর টার্গেট করা হয়, কোম্পানি বসের উপর টার্গেট করা হয়, যাদের কাছে কোম্পানি সম্পর্কিত যাবতীয় তথ্য থাকে। দেখো, হোয়াল মানে হচ্ছে মানে বড় আকারে একটা কাজ। ঠিক আছে, যেখানে আমি ছোট কাউকে ধরলাম না, বড় কাউকে ধরলাম, যাতে ওর থেকে সমস্ত ডেটা আমি পেয়ে যাচ্ছি। এটা হলো হোয়াইল ফিশিং। তাহলে হোয়াইল ফিশিং সিমিলার টু স্পেয়ার ফিশিং। স্পেয়ারে ছোট জনকে টার্গেট করা হচ্ছে আর হোয়াইলে বড় জনকে টার্গেট করা হচ্ছে। ফিশিং, এই ধরনের ফিশিংয়ের অ্যাটাক আমাদের খুবই পরিচিত। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এর সম্মুখীন হয়েছি। এক্ষেত্রে হ্যাকার ফোন কলের মাধ্যমে কোনো ব্যবহারকারীকে অ্যাটাক করে। ঠিক আছে, কোনো ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে বা জীবন বিমার এজেন্ট, লটারি জেতার সংবাদ দিয়ে ওটিপি শেয়ার করতে পারে। এটা হচ্ছে ফিশিং। আচ্ছা, স্মিশিং ফিশিংটা কি? এই প্রকার ফিশিং অ্যাটাকে ব্যবহারকারী মোবাইলে এক প্রকার মেসেজ বা লিঙ্ক পাঠানো হয় স্মিশিংয়ে, যেখানে ব্যবহারকারীকে বলা হয় ওই মেসেজের লিঙ্কটা ক্লিক করলে আপনি বিশেষ অফার পাবেন। এটা হচ্ছে স্মিশিং ফিশিং। আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে গ্রুপে শেয়ার করে, এখানে ক্লিক করলে পরে বা 5 জনকে শেয়ার করলে সে একটা রিচার্জ কুপন পাবে। ওগুলো একদম ফ্রড, কেউ পায়নি, কখনো পায়নি, এগুলো শেয়ার করতে যাবে না। তোমরাও করবে না, কাউকে শেয়ারও করবে না। কী দরকার আছে অত ফ্রিতে নেওয়ার? যাই হোক, তোমার মানে
যেটা বিশ্বস্ত জায়গা ওখানে ক্লিক করবে, ফালতু কোনো লিঙ্কে ক্লিক করার দরকার নেই। কারণ দেখো, বিজ্ঞানের আশীর্বাদ যেমন আছে, অভিশাপ তেমনই আছে। যত বেশি স্মার্ট হচ্ছে দুনিয়া, তত বেশি কিন্তু আমরা কিন্তু এটাকে সম্ভাবনা বেশি করে মানে সম্ভাবনা বেশি বাড়ছে। তো দরকার নেই, সেফ থাকো, সবাইকে সেফ থাকতে সাহায্য করো, আর এই জিনিসগুলো প্রত্যেককে শেয়ার করো, গল্প করো, যাতে সবাই অ্যাওয়ার হতে পারে। ইমেল ফিশিং বা ইমেল জালিয়াতি কি? সব থেকে প্রচলিত ফিশিং অ্যাটাক হলো ইমেলের মাধ্যমে মানুষকে প্রতারিত করা। ইমেলের মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম টোপ দেখিয়ে আর্থিক প্রলোভিত করে বা ভয় দেখিয়ে তার বিভিন্ন তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি মানে শেয়ার করা হয়, বা শেয়ার করতে বলা হয়। এর ফলে ব্যবহারকারী বিভিন্ন রকম ক্ষতি সাধন করতে পারে। এটা হচ্ছে আমাদের কি ইমেল ফিশিং। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফিশিংয়ের ভাগগুলো। এবার দেখে নিই আমরা কী করে ফিশিং থেকে নিজেকে রক্ষা করতে পারি। ফিশিং থেকে রক্ষা পেতে গেলে আমাদের ওপরে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া অবশ্যই কম্পিউটার নেটওয়ার্কে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই রাখতে হবে। 2 ফ্যাক্টর বলতে ওটিপি আসবে, তুমি একে ভেরিফাই করতে হবে, বা তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আসবে, তুমি ওখান থেকে ভেরিফাই করবে। এইভাবে আমাদের কিন্তু ডিভাইসটাকে আমাদের সেফ রাখতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে সেফ রাখতে হবে। বুঝতে পারলে? এই ছিল আমাদের ফিশিং। তো আমরা তখন কি দেখলাম? আমরা আজকে দেখলাম হচ্ছে, প্রথমে দেখলাম ইভসড্রপিং, এখন দেখলাম ফিশিং। এবার আমরা দেখব র্যানসামওয়্যার কি। র্যানসামওয়্যার আমাদের কিন্তু দেখো, এই যে সিলেবাসটা ছিল আমাদের, এখান থেকে আমাদের কী কী ছিল হ্যাকিংয়ের ভাগগুলো একবার দেখে নিই। হ্যাকিং, ইভসড্রপিং ছিল, ফিশিং ছিল, ফ্রড ইমেল আমাদের ফিশিংয়ের মধ্যেই হয়ে গেল। এবার কি দেখবো র্যানসামওয়্যার, আর থাকবে হচ্ছে সাইবার ট্রোল, সাইবার বুলিং। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা র্যানসামওয়্যার অবধি করবো, নাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এক নাগারে বলছি, আমারও মুখ ব্যথা করছে। যাই হোক, ঠিক আছে, তোমরা এনজয় করো, ক্লাসটা ভালো লাগবে। আচ্ছা, যেখানে যার যা সমস্যা অবশ্যই একটা করে কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও আনতে আরও বেশি উৎসাহিত করে আমাকে। তোমাদের যদি কোনো রেসপন্স না পাই, আমারও ইচ্ছা করে না যে হ্যাঁ নতুন নতুন ভিডিও নিয়ে আসি। অবশ্যই দেখো, সময় বের করে এত কাজের মাঝখানে ভিডিওগুলো বানাচ্ছি, একটু তোমাদের সহযোগিতা আশা করি। এবার দেখবো র্যানসামওয়্যার। র্যানসামওয়্যারটা আমি শর্টে বলছি, র্যানসামওয়্যার হচ্ছে এক ধরনের ভাইরাস। এতক্ষণ কী হলো, ফোন কল আসলো, আড়ি পাতলো, হ্যাকিং করলো। র্যানসামওয়্যারটা মোবাইলে বা কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দিল, ওখান থেকে সমস্ত ডেটা চুরি করে নিচ্ছে। ভাইরাসই আমাকে সব পুরোটাকে দখল করে নিচ্ছে। থেকে নোটস থেকে কী আছে, র্যানসামওয়্যার কী আছে, ইহা হলো এক ধরনের, আচ্ছা বই থেকেই পড়ে ভালো বেশি হবে। র্যানসামওয়্যার হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা আমাদের কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে বাধা দেয় এবং তা ফেরত দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করে। আমরা মুক্তিপণ আগে একবার দেখেছিলাম কোথায়, দেখেছিলাম হচ্ছে গ্রে হ্যাকার, যে আমাদের হ্যাকিং করে বলতো মুক্তিপণ দাবি করে। কোনো ব্যক্তি বা সংস্থা এই আক্রমণ সম্পর্কে প্রথমে জানতে পারে যখন তার একটি অনস্ক্রিন বিজ্ঞপ্তি পায়, যাতে হ্যাকাররা জানায় যে তাদের নেটওয়ার্কের ডেটা বা সফটওয়্যার এনক্রিপ্ট করা হয়েছে এবং মুক্তিপণ পরিশোধ না করে দেওয়া পর্যন্ত ডেটা অ্যাক্সেস করা যাবে না। যে তুমি মুক্তিপণ করে দিলে তখন তোমাকে ডিসক্রিপশন কি দেওয়া হবে। মোদ্দা কথা, র্যানসামওয়্যার এক ধরনের হচ্ছে ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার, যেটা আমাদের কম্পিউটারে বা নেটওয়ার্কে প্রবেশ করিয়ে আমাদের জিনিসটা হ্যাক করা হয়। পরে আমাদেরকে জানানো হয় যে তোমারটা হ্যাক করা হয়েছে, তোমার ডেটাকে আমরা হচ্ছে এনক্রিপ্ট করে নিয়েছি। এবার তোমার যদি ডেটাগুলো ফিরে পেতে হয় বা ডিসক্রিপশন কি পেতে হয়, তাই তোমাকে কিন্তু আমাদের মুক্তিপণ দিতে হবে। এই করে তারা কিন্তু জালিয়াতি করছে। বুঝতে পারলে? এইটা হচ্ছে র্যানসামওয়্যার। তো র্যানসামওয়্যার আক্রমণ কীভাবে হয়, ব্যাপারটা একই। প্রথমে হ্যাকাররা ডিভাইস অথবা নেটওয়ার্কে সম্পূর্ণ অ্যাক্সেস লাভ করে। সম্পূর্ণ অ্যাক্সেস পাওয়ার পর তা ক্ষতিকারক সফটওয়্যার দিয়ে ম্যালওয়্যার বলা হয়। তা ব্যবহার করে ফাইল সফটওয়্যারগুলিকে লক বা এনক্রিপ্ট করে একটি গোপন কোডে রূপান্তর বা ভাঙতে একটি নির্দিষ্ট কিয়ের প্রয়োজন হয়। এই এনক্রিপশন ভাঙার জন্য যে কি দেয় তা বিপুল পরিমাণে অর্থের দাবি করে। তোমার ডেটাটাকে ওরা লক করে রাখবে, যেটা একটা নাম্বার দিলেই খুলবে। ওই নাম্বারটা তুমি পাওয়ার জন্য অধীর আগ্রহ মানে চেষ্টা করবে, আমার নাম্বারটা দিন, আমি আমার লক খুলে নেব। তার জন্য তোমাকে কিছু পে করতে হবে, বেশ ভালো পরিমাণ অর্থ পে করতে হবে। এবার র্যানসামওয়্যারের ভাগ আছে, কী কী ভাগ আছে, এটাও 5 প্রকার। দেখো, স্ক্রিন লকার র্যানসামওয়্যার, স্কেয়ারওয়্যার, ক্রিপ্টো র্যানসামওয়্যার, লিকওয়্যার, র্যানসাম অ্যাজ সার্ভিস RASS। আচ্ছা, এগুলো সম্বন্ধে একবার বলেই দিই। এই ধরনের র্যানসামওয়্যার যখন আমাদের কম্পিউটারে আসে, তখন আমাদের কম্পিউটার সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়।
মাউস বা কিবোর্ড কোনো কাজই করে না, বেশিরভাগ সময় ব্যবহারকারী একটি লক স্ক্রিন দেখতে পায়, যেক্ষেত্রে শুধুমাত্র মুক্তিপণ দিয়ে সেই লক স্ক্রিনটা খুলতে হয়। বুঝে গেলে? তার মানে এক্ষেত্রে আমাদের মাউস কিবোর্ড কিছুই কাজ করে না, জাস্ট স্ক্রিনটা লক হয়ে দেখা যায়। স্কেয়ারওয়্যার, এটা কি? স্কেয়ারওয়্যারের মূল কাজ হচ্ছে একটি উদ্বেগ বা ভীতিজনক বার্তা প্রদর্শন করে, মানে ভয় দেখাচ্ছে আমাদেরকে, ব্যবহারকারীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এর ফলে ব্যবহারকারীরা তা থেকে বাঁচার জন্য ক্ষতিকারক ম্যালওয়্যার ডাউনলোড করে। আক্রমণকারীরা বিভিন্ন বিশ্বাসযোগ্য প্রম্পট ব্যবহার করে যা উদ্বেগজনক। ঠিক আছে? আচ্ছা, যেমন কি পিসি স্লো হয়ে যাচ্ছে, সাবধান আপনার পিসি হ্যাক হয়েছে, আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে, এই ধরনের কিছু মেসেজ দেওয়া হয়। ক্রিপ্টো র্যানসামওয়্যার, এটা কী হচ্ছে? ক্রিপ্টো র্যানসামওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যার যা আমাদের ডিভাইসে ফাইল এনক্রিপ্ট করে এবং পুনরুদ্ধার করার জন্য অর্থের দাবি করে। ব্যাপার একই হলো। আর কি আছে? লিঙ্কওয়্যার। লিঙ্কওয়্যারটা কি? বিভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাংক, নামী প্রতিষ্ঠান ইত্যাদি এই ধরনের আক্রমণ দেখা যায়। লিঙ্কওয়্যার হলো র্যানসামওয়্যারের একটি বিশেষ প্রকার যেখানে আক্রমণকারী সংবেদনশীল তথ্য বা গোপনীয় তথ্য ফাঁস করার হুমকি দেয়। এটা লিঙ্কওয়্যার। র্যানসামওয়্যার অ্যাজ সার্ভিস, এটা কি আছে? RASS। এটি একটি র্যানসামওয়্যার পরিষেবা যেখানে প্রোগ্রামাররা বিভিন্ন র্যানসামওয়্যার সফটওয়্যার রচনা করে এবং আক্রমণকারীরা তাদের হাত থেকে বাঁচার জন্য অর্থের বিনিময়ে সেগুলো হচ্ছে উদ্ধার করে। এটা হচ্ছে র্যানসাম অ্যাজ এ সার্ভিস। কয়েকটি উল্লেখযোগ্য র্যানসামওয়্যারের নাম লেখো: ব্যাড র্যাপিড, বিটপেইমার, কারবার, ক্রিপ্টোলকার, ধর্মা, গ্র্যান্ড গ্যাপ, লকি, মেজ, পেটেয়া ইত্যাদি। এবার র্যানসামওয়্যার থেকে আমরা কী করে বাঁচতে পারি? ইমেলের নিরাপত্তা উন্নত করতে হবে, নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে, অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, র্যানসামওয়্যার প্রুফ ডেটা রাখতে হবে, সর্বদা আপাইন ব্যাকআপ রাখতে হবে, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাখতে হবে, কখন কোথায় সাহায্য চাইবো সে সম্পর্কে ধারণা রাখতে হবে, মানে তুমি বিপদে বলে তুমি কার থেকে হেল্প পাবে সেসব একটা তোমাদের কনসেপ্ট রাখতে হবে। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটা আমরা এই অবধি শেষ করছি। যেখানে যার যা সমস্যা কমেন্ট অবশ্যই করো, যদি ভালো লাগে লাইক করো, নিজেদের ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই।